যে করেই হোক মা আর মেয়ের মিলন আমি আটকাবই। সত্যি মা, আজ আপনি নিজে আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন? চুপ, একদম চুপ। সারাক্ষণ শুধু মা মা। কে তোর মা? আজ থেকে আমাকে আর কখনো মা বলে ডাকবি না। কি? সৈমাই আমার আসল মা? এখন এই মাছটাকে কোনো গভীর নদী বা পুকুরে ফেলে দিয়ে আসুন। কেউ কোনোদিন জানতে পারবে না এটাই আসলে রাজকুমারী রূপাঞ্জলি। আপনি শুধু একটা বিষয় মনে রাখবেন, তাহলেই কোনোদিন কেউ বুঝতে পারবে না যে ও আসল রাজকুমারী নয়। এসেছি তোকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে। ও মা, এ এ তো ছোট রানীমা। হে ভগবান, এ কি অবস্থা হয়েছে আপনার? কমলা দাইমা কয়েকদিন ধরে সেবা যত্ন করে ছোটপোট রানী পদ্মাবতীকে সুস্থ করে তুললেন। অবশেষে একদিন পদ্মাবতীর জ্ঞান ফিরে এলো। চোখ খুলতেই সামনে কমলা দাইমাকে দেখে তিনি বিস্ময় তাকিয়ে রইলেন। আরে দাইমা, আপনি আপনি এখানে? আর আমি কোথায় আছি? শান্ত হন রানীমা, আপনি এখন আমার বাড়িতে আছেন। এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার আর কোনো ভয় নেই। কিন্তু আমি এখানে এলাম কি করে? রানীমা, আজ সকালে নদীতে পানি আনতে গিয়েছিলাম। হঠাৎ দেখি আপনি গুরুতর আহত অবস্থায় একটি ভেলায় ভেসে ভেসে নদীর তীরে এসে পৌঁছেছেন। আমি আর দেরি না করে আপনাকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে আসি। কিন্তু রানীমা, আপনার এই অবস্থা কে করল? সব সব করেছে বড় রানী মৃণালিনী। ও ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। পদ্মাবতী কান্নায় ভেঙে পড়লেন। এরপর তিনি সেই রাতে সমস্ত ঘটনা খুলে বললেন। দাইমা, একটি সন্তানের জন্য আমার ভাগ্যের এমন নির্মম পরিহাস হবে কখনো ভাবিনি। আচ্ছা দাইমা, আমি কি সত্যিই মৃত সন্তান জন্ম দিয়েছিলাম? আপনিই তো আমার প্রসব করিয়েছিলেন। আজ আমাকে সত্যিটা বলুন। কমলা দাইমা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পদ্মাবতীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ফুটে উঠল অপরাধবোধ। কি হলো দাইমা, আপনি চুপ করে আছেন কেন? আমার মন বলছে আমি কোনো মৃত সন্তান জন্ম দিইনি। আমার সন্তানের কান্নার শব্দ আজও আমার কানে ভাসে। আমি শুনেছিলাম দাইমা, আমি নিজের কানে শুনেছিলাম। পদ্মাবতী হাউমাউ করে কাঁদতে থাকে। তার চোখের জল দেখে এবার কমলা দাইমা আর চুপ করে থাকতে পারলেন না। রানীমা, নিজেকে শান্ত করুন, আর কাঁদবেন না। আজ এত বছর পর আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। আপনি কোনো মৃত সন্তান জন্ম দেননি। আপনার কন্যা সন্তান সম্পূর্ণ সুসুস্থ আর জীবিত ছিল। কি বলছেন দাইমা? আমার আমার মেয়ে বেঁচে ছিল? তাহলে তাহলে সে এখন কোথায়? বলুন দাইমা, আমার মেয়ে কোথায়? সেদিন ঝড়ের সেই ভয়ঙ্কর রাতে আপনি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, আর বড় রানীমা মৃণালিনী জন্ম দিয়েছিলেন একটি মৃত পুত্র সন্তান। এরপর কমলা দাইমা সেদিন রাতের সন্তান অদল বদলের পুরো ঘটনাটি পদ্মাবতীকে খুলে বললেন। রানীমা, আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি ভয়ঙ্কর অন্যায় করেছি, কিন্তু বড় রানীমা আমাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। নিজের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে আপনার মেয়েকে তার কোলে তুলে দিয়েছিলাম। এত বছর ধরে এই পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি। যদি পারেন আমাকে ক্ষমা করে দিন ছোট রানীমা। তার মানে এতদিন যে রাজকুমারী মৃণালিনীর মেয়ে বলে বড় হয়েছে সেই আমার মেয়ে? হায় ঈশ্বর, আমার বুকের ধন এতদিন আমার চোখের সামনে থেকেও আমি তাকে মা বলে ডাকতে পারিনি। রানীমা, আর দুর্বল হলে চলবে না। অনেক হয়েছে। বড় রানীমা একের পর এক পাপ করেছে। এখন সময় এসেছে তার সব অপরাধের বিচার হওয়ার। আমি আপনার পাশে আছি। চলুন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই।
এবার সত্যিটা সবার সামনে আনতেই হবে। হ্যাঁ দাইমা, এবার আর আমি চুপ করে থাকব না। আমার মেয়ে এখনো সেই রাজপ্রাসাদেই আছে। আমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে নেব, আর মৃণালিনী, তার প্রতিটি পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে। এবার সত্যের জয় হবেই। পদ্মাবতী আর এক মুহূর্তও দেরি না করে কমলা দাইমাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে এসে মৃণালিনীর সামনে দাঁড়ালেন। এ কি? পদ্মাবতী এখনো বেঁচে আছে? কিন্তু এটা কি করে সম্ভব? আর এই দাইমা ওর সঙ্গে কেন? তাহলে কি সব সত্যি জেনে গেছে? না না, আমাকে শান্ত থাকতে হবে। যেভাবেই হোক পরিস্থিতি সামলাতে হবে। কি হলো দিদি ভাই? আমাকে দেখে এভাবে থমকে গেলে কেন? কিছু বলছো না যে? নাকি ভয় পেয়ে গেছো? ভয়? তোকে দেখে আমি ভয় পাবো? কখনোই না। কিন্তু তুই আবার এই রাজপ্রাসাদে কেন এসেছিস? তোকে তো অনেক আগেই তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই দাইমাকে সঙ্গে এনেছিস কেন? কারণ আজ তোমার সব মিথ্যার পর্দা ফাঁস হবে। এতদিন ধরে যে পাপ লুকিয়ে রেখেছ, তার হিসাব দেওয়ার সময় এসে গেছে। কি সব আজে বাজে কথা বলছিস? আমি আবার কি পাপ করেছি? আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে এসেছিস? নির্লজ্জের মতো এখান থেকে বেরিয়ে যা। মৃণালিনী রাগে ফুঁসতে থাকে। ঠিক তখনই রাজা রাজ্য সফর শেষ করে প্রাসাদে ফিরে আসেন। এ কি? রাজপ্রাসাদে এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে এখানে? মহারাজ, আপনি ঠিক সময়ে এসেছেন। দেখুন, এই পদ্মাবতী আবার ফিরে এসেছে। আমাদের সুখের সংসার ভেঙে দিতে এসেছে। পদ্মাবতী, তুমি আবার এখানে কেন এসেছো? আমি তো তোমাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছিলাম। তাহলে আবার ফিরে এলে কেন? মহারাজ, আমি ফিরে এসেছি সত্য প্রকাশ করতে। সত্য? কিসের সত্য? মহারাজ, আজ আমি সেই সত্য প্রকাশ করতে এসেছি, যে সত্য এত বছর ধরে দিদিভাই হাজারো পাপের আড়ালে লুকিয়ে রেখেছে। মহারাজ, আপনি ওর একটা কথাও বিশ্বাস করবেন না। ও শুধু এই রাজপ্রাসাদে অশান্তি সৃষ্টি করতে এসেছে। আহা মৃণালিনী, তুমি চুপ থাকো। আগে পদ্মাবতীর কথা শুনি। বলো পদ্মাবতী। মহারাজ, আমি অনেকবার সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কখনো আমার কথা শোনেননি। তাই আজ আমি নয়, সব সত্য বলবেন এই দাইমা। দাইমা, আপনি সেদিন রাতে যা ঘটেছিল সব খুলে বলুন। বলছি, ছোট রানীমা। কমলা দাইমা সেই ঝড়ের রাতের সন্তান অদল বদলের পুরো ঘটনাটি মহারাজের সামনে খুলে বললেন। মহারাজ, বড় রানীমার ভয়ে সেদিন রাতেই আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে পালিয়ে গিয়েছিলাম। তাই এতদিন সত্যটা আপনাকে জানাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। মহারাজ, দিদিভাই শুধু আমার সন্তান কেড়ে নিয়েই থামেনি। আমাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়ার পরও তার মন ভরেনি। সৈন্য পাঠিয়ে আমাকে হত্যা করারও চেষ্টা করেছিল। মৃণালিনী, ছি, তুমি এতটা নিচে নেমে যেতে পারলে? এত বছর ধরে আমার চোখের আড়ালে বসে এত বড় ষড়যন্ত্র করেছ, আর আমি অন্ধের মতো তোমার প্রতিটি কথায় বিশ্বাস করেছি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পদ্মাবতী এই প্রাসাদে আসার পর থেকেই মনে হয়েছিল আপনার ভালোবাসা, সম্মান সবকিছু আমি হারিয়ে ফেলছি। তারপর মৃত সন্তান জন্ম দেওয়ার পর আরও ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আপনি আমাকে ত্যাগ করবেন। সেই ভয় থেকেই আমি এত বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করুন মহারাজ। ভুল? একে তুমি ভুল বলছো? তুমি একটি মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছ। একজন নির্দোষ নারীকে বছরের পর বছর অসহনীয় কষ্ট দিয়েছ। তোমার এই পাপের কোনো ক্ষমা হয় না। মহারাজ, দয়া করুন, আর একবার সুযোগ দেন। আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করব। না মৃণালিনী, অনেক দেরি হয়ে গেছে। এতদিন পদ্মাবতী বিনা অপরাধে শাস্তি ভোগ করেছে। এবার তোমার নিজের পাপের শাস্তি ভোগ করার সময় এসেছে। সেনাপতি, আজ্ঞে মহারাজ। বড় রানীকে এই মুহূর্তে গ্রেফতার করো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। নিয়ে যাও তাকে। আমার চোখের সামনে থেকে সরিয়ে দাও। না না মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমাকে কারাগারে পাঠাবেন না মহারাজ। মহারাজ! মহারাজের আদেশে সৈন্যরা মৃণালিনীকে টেনে নিয়ে কারাগারের দিকে চলে গেল। তার কান্নার শব্দ ধীরে ধীরে রাজপ্রাসাদের আঙিনা থেকে মিলিয়ে গেল। পদ্মাবতী, আমাকে ক্ষমা করে দাও। এতদিন তুমি বিনা অপরাধে কত কষ্ট সহ্য করেছ, অথচ আমি কখনো তোমার কথা বিশ্বাস করিনি। আজ ভাবতেই নিজের কাছে খুব লজ্জা লাগছে। আমি আমার ঘরের আসল লক্ষ্মীকেই চিনতে পারিনি। না মহারাজ, এভাবে আমাকে লজ্জা দেবেন না। আপনার কোনো দোষ ছিল না। আপনি তো মিথ্যার জালে আটকে পড়েছিলেন।
যা হওয়ার ছিল তাই হয়েছে, অতীত নিয়ে আর কষ্ট বাড়িয়ে লাভ নেই। আচ্ছা মহারাজ, আমাদের রাজকুমারী কোথায়? আমাদের মেয়ে কি ভালো আছে? হ্যাঁ পদ্মাবতী, আমাদের রাজকুমারী একদম ভালো আছে। দাঁড়াও, আমি এখনই তাকে ডেকে আনছি। রূপাঞ্জলি, ও মা রূপাঞ্জলি, কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়। মহারাজের ডাক শুনে রাজকুমারী রূপাঞ্জলি দৌড়ে সেখানে চলে এলো। বাবা, আমাকে ডাকছিলেন? রূপাঞ্জলিকে দেখেই পদ্মাবতী বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। এ কি রূপাঞ্জলি? মুহূর্তের মধ্যেই পদ্মাবতীর চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন এতদিন যে মেয়েটি প্রতিদিন তার কাছে ছুটে আসত, সই মা বলে তাকে জড়িয়ে ধরত, সেই আসলে তার নিজের জন্ম দেওয়া মেয়ে। হায় ঈশ্বর, এতদিন আমার নিজের মেয়েই আমার কাছে ছুটে আসতো, আর আমি তাকে চিনতেই পারিনি। পদ্মাবতী, তুমি এ কি বলছো? তার মানে তোমরা দুজন আগে থেকেই একে অপরকে চিনতে? হ্যাঁ মহারাজ, একদিন রূপাঞ্জলি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছিল। তারপর থেকে ও প্রায়ই আমার কাছে আসতো, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে মেয়েটিকে আমি মা বলে আদর করেছি সেই আমার নিজের জন্ম দেওয়া মেয়ে। আর কেঁদো না পদ্মাবতী, ঈশ্বর হয়তো তোমার অনেক পরীক্ষা নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তোমার সবকিছুই তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। রূপাঞ্জলি, তুমি নিশ্চয়ই কিছুই বুঝতে পারছো না। দাঁড়াও, আমি তোমাকে সব খুলে বলছি। মহারাজ শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। শব্দ শুনলে মা? এতদিন যাকে তুমি সই মা বলে ডাকতে, তিনিই তোমার আসল মা। কিন্তু সবার অজান্তে ছদ্মবেশী রাজকুমারীর মুখে আনন্দের বদলে ভয়ের ছাপ ফুটে উঠল। হায় ঈশ্বর, বড় রানীমা তো ধরা পড়ে কারাগারে চলে গেছে, কিন্তু মহারাজ এখনো জানেন না আমি আসল রূপাঞ্জলি নই। যদি সত্যিটা জেনে যান তাহলে তো আমার আর রক্ষা থাকবে না। না, এখন ভয় পেলে চলবে না, আমাকে আরও সাবধানে অভিনয় করতে হবে। কি হলো মা, তুমি এত চুপ করে আছো কেন? নিজের আসল মাকে ফিরে পেয়ে তুমি কি খুশি হওনি? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। তাহলে তোমাকে এত অস্বাভাবিক লাগছে কেন? আহা মহারাজ, মেয়েটাকে এত প্রশ্ন করছেন কেন? একসঙ্গে এত বড় সত্য জেনে ও এখনো সামলে উঠতে পারেনি। কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে, তাই না মা? জি মা, আপনি ঠিকই বলেছেন, একটু সময় লাগবে। আমি এখন আমার কক্ষে যাচ্ছি। ছদ্মবেশী রাজকুমারী দ্রুত নিজের কক্ষে চলে গেল। দেখতে দেখতে আরো কয়েকটি দিন কেটে গেল। পদ্মাবতী ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া সংসার আবার গুছিয়ে নিতে শুরু করলেন। রাজপ্রাসাদের সবকিছুই যেন আগের মতো স্বাভাবিক হয়ে উঠছিল, কিন্তু একটি বিষয় বারবার পদ্মাবতীর চোখে পড়ছিল। রাজকুমারী রূপাঞ্জলির আচরণ যেন আগের মতো নেই। তার কথাবার্তা, চলাফেরা আর ব্যবহার সবকিছুতেই কেমন যেন অস্বাভাবিকতা লুকিয়েছিল। রূপাঞ্জলি মা, এই নে, গরম গরম খেয়ে নে। আজ আমি নিজের হাতে তোর প্রিয় ভাত আর সবজি রান্না করেছি। কি, ভাত আর সবজি? উফ মা, এগুলো আবার কেউ খায় নাকি? আমার তো এই খাবার একদমই ভালো লাগে না। সে কি রে মা, এই খাবারই তো তোর সবচেয়ে প্রিয় ছিল। তুই তো প্রায়ই বলতেস, সইমা তোমার হাতের ভাত আর সবজি খেতে খুব ইচ্ছে করছে। তাহলে হঠাৎ এত অপছন্দ হলো কি করে? ধুর, কি বলতে কি বলে ফেললাম। মনে হয় এটাই আসল রাজকুমারীর প্রিয় খাবার ছিল। ছোট রানীমা কি আমাকে সন্দেহ করছে? আমি বা কি করে জানবো রূপাঞ্জলির কি কি পছন্দ ছিল? না, এখন সামলে নিতে হবে। আরে মা, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। এই খাবারই তো আমার সবচেয়ে প্রিয়। দাও, আমি এখনই খেয়ে নিচ্ছি। এই বলে সে জোর করে খাবার খেয়ে নিজের কক্ষে চলে গেল। এ কি, ও তো শেষ পর্যন্ত খাবারটা খেয়েই নিল। তাহলে কি আমার সন্দেহটাই সত্যি? আমি তো ইচ্ছে করেই ওর সামনে এমন একটা খাবার দিয়েছিলাম যেটা রূপাঞ্জলি কোনোদিনই পছন্দ করত না। যেদিন থেকে আমি এই প্রাসাদে ফিরেছি সেদিন থেকেই ওর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখছি। আমার রূপাঞ্জলি ছিল খুব চঞ্চল, হাসি খুশি আর স্নেহভরা, কিন্তু এই মেয়েটা যেন সম্পূর্ণ অন্যরকম। শুধু সন্দেহ করলেই হবে না, সত্যিটা জানতে হলে আমাকে আরও ভালো করে ওর ওপর নজর রাখতে হবে। এবার কোনো ভুল আমি করব না। রূপাঞ্জলি মা, তোর কি হয়েছে বলতো? সারাক্ষণ নিজের কক্ষে একা একা বসে থাকিস কেন? না মা, আমার কিছু হয়নি। না রে, কিছু একটা তো হয়েছেই। তুই তো এমন ঘর কোনো মেয়ে ছিলি না। বাইরে ঘুরে বেড়াতে তোর কত ভালো লাগতো। চল,
আজ তোকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি, দেখবি মনটাও ভালো হয়ে যাবে। হাই ঈশ্বর, ছোট রানীমা তো আমাকে বাইরে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি যদি বাইরে যাই সূর্যের আলো পড়তেই তো আমার আসল রূপ প্রকাশ হয়ে যাবে। না, কিছুতেই বাইরে যাওয়া যাবে না। কিরে মা, চুপ করে আছিস কেন? কি ভাবছিস? চল, আজ রাজপ্রাসাদে বিশেষ ভোজের আয়োজন হয়েছে, অনেক অতিথি এসেছে, তোকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। না মা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, এত লোকজনে ভিড়ে যেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি কক্ষে থাকি। ব্যাপারটা কি? আমি যতবার ওকে বাইরে নিয়ে যেতে চাইছি ততবারই ও কোনো না কোনো অজুহাত দিচ্ছে, অথচ আমার রূপাঞ্জলি তো বাইরে ঘুরতে ভীষণ ভালোবাসত, আর রাজপ্রাসাদে ফেরার পর থেকে একদিনও ওকে বাইরে যেতে দেখিনি। বাইরে যাওয়ার কথা উঠলেই ওর মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। না, আজ যেভাবেই হোক ওকে বাইরে নিয়ে যেতেই হবে। আমার সন্দেহ দিন দিন আরও বেড়েই চলেছে। আচ্ছা মা, বাইরে না হয় যেতে হবে না, অন্তত আমার সঙ্গে প্রাসাদের প্রধান ফটক পর্যন্ত চল, ওখান থেকে দাঁড়িয়েই সবাইকে দেখে আসবি। খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো প্রাসাদ। ধুর, এই কেমন বিপদে পড়লাম। এটাতেও যদি না বলি তাহলে ছোট রানীমা নিশ্চিত আমাকে সন্দেহ করবে। আচ্ছা, প্রাসাদের দরজা পর্যন্ত যাই, বাইরে নামবো না, তাহলেই হয়তো বাঁচব। আচ্ছা মা, চলুন। সেই দিন রাজপ্রাসাদে বিশেষ আয়োজন করা হয়েছিল। পুরো রাজপ্রাসাদে অতিথিদের ভিড়। পদ্মাবতী ছদ্মবেশী রূপাঞ্জলিকে রাজপ্রাসাদের প্রধান ফটকের কাছে নিয়ে এলেও কিছুতেই তাকে বাইরে নামাতে পারছিল না। এতে পদ্মাবতীর সন্দেহ আরও বেড়ে গেল। রূপাঞ্জলি মা, চল না, একটু বাইরে নাম। ওই দেখ, পাশের রাজ্য থেকে কত অতিথি এসেছে, সবাই তোকে একবার দেখার জন্য অপেক্ষা করছে। মা, আপনাকে তো বলেছি আমি বাইরে যেতে পারবো না, আমার একদম ভালো লাগছে না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। রূপাঞ্জলি হঠাৎ উচ্চস্বরে পদ্মাবতীর সঙ্গে কথা বলে উঠল, কিন্তু পদ্মাবতীও নাছোড়বান্দা। তার মনে হচ্ছিল আজ যেভাবেই হোক এই রহস্যের শেষ তাকে দেখতেই হবে। এই কি, আমার রূপাঞ্জলি তো কোনোদিন আমার সঙ্গে এমন ব্যবহার করেনি। যতদিন যাচ্ছে ততই মনে হচ্ছে এই মেয়েটি আমার আসল রূপাঞ্জলি নয়। না, আর দেরি করলে চলবে না, আজই সত্যিটা সবার সামনে আনতেই হবে। এই কথা ভেবেই পদ্মাবতী হঠাৎ করে রূপাঞ্জলিকে আলতো একটি ধাক্কা দিয়ে রাজপ্রাসাদের বাইরে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই চারদিকে হইচই পড়ে গেল। উপস্থিত সবাই বিস্ময়ে ছোট রানীর দিকে তাকিয়ে রইল। পদ্মাবতী, এ কি করলে তুমি? আমাদের রাজকুমারীকে সবার সামনে এভাবে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলে কেন? শান্ত হন মহারাজ, আর মাত্র একটু অপেক্ষা করুন, সবকিছু এখনই পরিষ্কার হয়ে যাবে। এদিকে ছদ্মবেশী রূপাঞ্জলি ভয়ে কাঁপতে লাগল। ঠিক সেই মুহূর্তে তার শরীরে সূর্যের আলো পড়তেই কুহেলিকা বুড়ির জাদুর প্রভাব ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সে রাজকুমারীর রূপ হারিয়ে নিজের আসল রূপে ফিরে এলো। নিজের আসল চেহারা দেখে সে ভয়ে আর এক মুহূর্তও দাঁড়ালো না, প্রাণপণে দৌড়ে পালাতে শুরু করল। সেনাপতি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওকে ধরো, কোনোভাবে যেন পালাতে না পারে। এ এ আমি কি দেখছি? এ তো আমাদের রাজকুমারী নয়। কে তুমি? বলো, কে তুমি? না, না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মেরে ফেলবেন না। সত্যি কথা বলো, তুমি কে, আর আমার মেয়ে কোথায়? মহারাজ, আমি রাজকুমারী নই, আমি একজন সাধারণ মেয়ে, আমার নাম সুদীপ্তা। সুদীপ্তা? তাহলে এতদিন আমার মেয়ের ছদ্মবেশে রাজপ্রাসাদে ছিলে কিভাবে? মহারাজ, সবই বড় রানী মৃণালিনীর ষড়যন্ত্র। তিনি এক ডাইনিকে দিয়ে আমাকে জাদু করে রাজকুমারী রূপাঞ্জলির রূপ দিয়েছিলেন। আমি যদি তার কথা না শুনতাম তাহলে তারা আমাকে মেরে ফেলত, তাই ভয়ে বাধ্য হয়েই এই কাজ করেছি। কি বলছো? তাহলে আমার আসল রাজকুমারী কোথায়? মহারাজ, আমি জানি না তিনি এখন কোথায় আছেন, তবে যেদিন আমাকে রাজপ্রাসাদে আনা হয়েছিল সেদিন বড় রানী নিজের হাতে রাজকুমারীকে মাছ বানিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন। কি, আমার মেয়েকে মাছ বানিয়ে নদীতে ফেলে দিয়েছে? হায় ঈশ্বর, আমার মেয়েটা এখন কোথায়? মহারাজ, আমার মন বলছে আমাদের মেয়ে এখনো বেঁচে আছে। একজন মা কখনো নিজের সন্তানের অস্তিত্ব ভুল বুঝতে পারে না। মহারাজ, চলুন এখনই কারাগারে যাই। আমি আজ মৃণালিনীর মুখোমুখি হব। ওকে অনেক ছাড় দিয়েছি, আর নয়। মহারাজ, আপনি কি আমাকে দেখতে এসেছেন? নিশ্চয়ই আমার জন্য আপনার মায়া হয়েছে। দয়া করে আমাকে এখান থেকে নিয়ে চলুন মহারাজ, এখানে আমার খুব কষ্ট হচ্ছে। চুপ! তোমার অভিনয় অনেক দেখেছি, এখন সত্যি কথা বলো, আমার মেয়ে রূপাঞ্জলি কোথায়?
কেন মহারাজ, আপনার মেয়ে তো রাজপ্রাসাদেই আছে। না, ও ছিল ছদ্মবেশী। আমার আসল মেয়ে রূপাঞ্জলি কোথায়? আমি জানি না, আমি কিছু বলতে পারবো না। মৃণালিনী, তোর সাহস তো কম নয়। এত কিছুর পরেও এখনো মিথ্যে বলছিস? আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছিস, এবার সত্যিটা বলো, আমার মেয়ে কোথায়? না হলে আমি নিজেই তোকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেব। না না, আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। আমি বলছি, সব বলছি। আমি রূপাঞ্জলিকে জাদু করে মাছ বানিয়ে রাজ্যের উত্তর পাশের মায়া জঙ্গলের নদীতে ফেলে দিয়েছিলাম। তুই আমার মেয়ের সঙ্গে এত বড় অন্যায় করেছিস। এবার বল, আমার মেয়ে কি আবার মানুষের রূপে ফিরে আসতে পারবে? পদ্মাবতী, আমি এ বিষয়ে কিছু জানি না। কুহেলিকা বুড়ির জাদুর সাহায্যেই আমি সব করেছি। কিভাবে অভিশাপ কাটবে সেটা একমাত্র কুহেলিকা বুড়িই বলতে পারবে। ঠিক আছে সেনাপতি, এই মুহূর্তে কুহেলিকা বুড়িকে গ্রেফতার করে মায়া জঙ্গলের নদীর তীরে নিয়ে এসো। আমরা এখনই সেখানে যাচ্ছি। আগে রানীমা, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর পদ্মাবতী, মহারাজ, সেনাপতি ও সৈন্যরা মায়া জঙ্গলের নদীর তীরে পৌঁছালেন। পদ্মাবতী নদীর পাড়ে দাঁড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে চারদিকে তাকাতে লাগলেন। রূপাঞ্জলি, রূপাঞ্জলি মা, কোথায় তুই? আমার কথা কি শুনতে পাচ্ছিস মা? শুধু একবার আমার সামনে আয় মা, আমি তোকে নিতে এসেছি। নদীর পানির ভেতর থেকে একটি সোনালী মাছ ভেসে উঠল। মাছটি পদ্মাবতীর দিকে তাকিয়ে কথা বলতে শুরু করল। মা, মা, তুমি এসেছো মা? হ্যাঁ মা, আমি এসেছি। আমি তোর আসল মা। হ্যাঁ মা, আমি জানি তুমি আমার আসল মা। বড় রানী সব সত্যি কথা আমাকে বলেছে। দেখো না মা, সে আমাকে মাছ বানিয়ে এই নদীতে ফেলে দিয়েছে। হ্যাঁ মা, আমি সব জানি। তুই একদম মন খারাপ করিস না। তোর সঙ্গে যারা অন্যায় করেছে তাদের আমি কঠিন শাস্তি দিয়েছি, আর আজ আমি যেভাবেই হোক তোকে এই অভিশাপ থেকে মুক্ত করব। কুহেলিকা বুড়ি, যদি নিজের শাস্তি আরও বাড়াতে না চাও তাহলে এখনই বলো, আমার মেয়েকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনার উপায় কি? আগে রানীমা, বলছি রাজকুমারীকে মানুষের রূপে ফিরিয়ে আনতে হলে আপনাকে মেঘ রাজ্যে যেতে হবে। কি মেঘ রাজ্যে? হ্যাঁ রানীমা, মেঘ রাজ্যে গিয়ে আপনাকে মেঘ রানীর চোখের অশ্রু নিয়ে আসতে হবে। সেই অশ্রু যদি রাজকুমারী রূপাঞ্জলির গায়ে ছিটিয়ে দেন, তাহলে রাজকুমারী আবার আগের মতো মানুষের রূপে ফিরে আসবে। ঠিক আছে, আমার মেয়ের জন্য আমি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে রাজি, কিন্তু আমি মেঘ রাজ্যে পৌঁছাবো কিভাবে? রানীমা, আমি আপনাকে একটি জাদুর পাটি দিচ্ছি, ওতেই আপনাকে মেঘ রাজ্যে নিয়ে যাবে। কুহেলিকা বুড়ি পদ্মাবতীর হাতে জাদুর পাটি তুলে দেয়। এরপর পদ্মাবতী সেই জাদুর পাটিতে চড়ে উড়তে উড়তে মেঘ রাজ্যের দিকে চলে যায়। কে তুই? আমার মেঘরাজ্যে কি করছিস? এত সাহস হলো কি করে আমার রাজ্যে প্রবেশ করার? মেঘ রানী, আপনি দয়া করে শান্ত হন। আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। আমার আপনার সাহায্য খুব দরকার, তাই বাধ্য হয়েই আপনার রাজ্যে ছুটে এসেছি। আমার সাহায্য? কি হয়েছে সব খুলে বলো। বলছি মেঘ রানী। পদ্মাবতী শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের সব ঘটনা মেঘরানীকে খুলে বলল। মেঘ রানী, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে আমাকে আপনার চোখের অশ্রু দিন, না হলে আমি আমার একমাত্র মেয়েকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো না। ঠিক আছে পদ্মাবতী, আমি তোকে আমার চোখের অশ্রু দেব, কিন্তু তার আগে তোকে আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে হবে। যদি একটিতেও ভুল করিস তাহলে খালি হাতে ফিরে যেতে হবে। আমি প্রস্তুত মেঘ রানী, আপনি ধাঁধাগুলো বলুন। বলতো, পৃথিবীতে এমন কি জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু যার অভাবে মানুষ সারা জীবন কাঁদে? তার উত্তর হলো মায়া আর ভালোবাসা। পৃথিবীর সব ধন সম্পদ দিয়েও সত্যিকারের ভালোবাসা কেনা যায় না। বাহ, ঠিক উত্তর দিয়েছ। এবার বলো, এমন কোনো শক্তি আছে যা তলোয়ারের চেয়েও শক্তিশালী, কিন্তু কখনো কাউকে আঘাত করে না? তার উত্তর হলো ক্ষমা। ক্ষমা মানুষের হৃদয় জয় করে, যেখানে তলোয়ার শুধু ভয় সৃষ্টি করে। খুব ভালো, এটাও ঠিক বলেছ। এবার শেষ ধাঁধা, বলতো পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ মানুষকে? তার উত্তর হলো মা। একজন মা নিজের সুখ, শান্তি আর জীবন পর্যন্ত সন্তানের জন্য উৎসর্গ করতে পারেন। অসাধারণ, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছ পদ্মাবতী। আজ বুঝলাম তুই শুধু একজন রানী নোস, একজন সত্যিকারের মা।
নিজের সন্তানের জন্য তুই সব কিছু করতে পারিস। ধন্যবাদ মেঘ রানী। এখন দয়া করে আমাকে আপনার চোখের অশ্রু দিন। আমার মেয়ে আমার অপেক্ষায় আছে। দাঁড়া, আমি এখনই আমার চোখের অশ্রু তোকে দিচ্ছি। মেঘরানী পদ্মাবতীর প্রতি খুশি হয়ে নিজের চোখের অশ্রু একটি কলসিতে জমিয়ে পদ্মাবতীর হাতে তুলে দিল। যা, নিয়ে যা এই অশ্রু। তোর মেয়েকে তুই ফিরিয়ে আন। ঠিক আছে মেঘ রানী, আমি এখনই যাচ্ছি। পদ্মাবতী মেঘরাজ্য থেকে ফিরে এসে মেঘরানীর চোখের অশ্রু রূপাঞ্জলির গায়ে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যেই রূপাঞ্জলি আগের রূপে ফিরে এলো। মা মা দেখো, আমি আবার আগের রূপে ফিরে এসেছি। হ্যাঁ মা, আমি দেখতেই পাচ্ছি। আর কোনো দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকবে না। এখন থেকে আমরা সব সময় একসঙ্গেই থাকব। চলো মা, রাজপ্রাসাদে ফিরে যাই। পদ্মাবতী রাজকুমারী রূপাঞ্জলিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। আর সেদিনের পর থেকে ছোট রানীর জীবনে আর কোনো দুঃখ কষ্ট রইল না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি উপভোগ করছো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।